নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 10 লক্ষ চাকরি হাতে থাকা মালিক রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নের 14 তলায় যিনি বসেন, তাঁর দফতরের একটি কাহিনী নিয়ে আজকে আপনাদের কাছে বাংলার বার্তায় এলাম। তার কারণ মামাটি মানুষ, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আশা করব তিনি অন্তত আমাদের এই প্রতিবেদন মাঝে মধ্যে দেখেন, আর এই প্রতিবেদনটা তার কাছে পৌঁছবেই আমি নিশ্চিত। তিনি বাংলার মানুষের কাছে এই প্রশ্নটার উত্তর দেবেন। না, কোন প্রশ্নের উত্তর বলুন তো? রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারির নাম কি আপনারা জানেন? নিশ্চয়ই কেউ কেউ জানেন, যারা জানেন না তাদের বলি। গৌতম সান্যাল, শ্রী গৌতম সান্যাল, প্রিন্সিপাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। রাজ্যের মুখ্যমন্ত্রীর সব থেকে ট্রাস্টেড প্রিন্সিপাল সেক্রেটারি তাঁর দফতরে আছেন। এই মানুষটি এই মুহূর্তে কর্মরত নবান্নে। আমি এই মানুষটির কথা বলার আগে একটা সার্কুলার, রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই বলেন না যে আমার দফতর, আমার নবান্ন থেকে যেন কোনো তথ্য বাইরে না বেরোয়, কিন্তু সেই তথ্যটা আমরা সংগ্রহ করেছি, যে কোনোভাবেই সংগ্রহ করেছি। সেইটা আমি এই মুহূর্তে আপনাদের কাছে দেখাবো। মেমোরান্ডাম, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মিস্টার DK মহাপাত্র, স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 25শে নভেম্বর 2016 একটা সার্কুলার ইস্যু করেছিলেন। মেমোরান্ডাম, সেই মেমোরান্ডাম কোথায়? 325 শরৎ চ্যাটার্জি রোড থেকে, নাম্বার 6093 FP। সেখানে লেখা রয়েছে, ইন পার্শিয়াল মডিফিকেশন অফ মেমো নাম্বার সাচ অ্যান্ড সাচ, দি আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু সে দ্যাট ইন কনসিডারেশন অফ শর্টেজ অফ ম্যান পাওয়ার ইন ডিফারেন্ট এস্টাবলিশমেন্টস, it has been decided that a retired employee may be engaged on contractual basis beyond 64 years of age, provided such engagements shall not exceed 65 years of age under any circumstances. Such engagements shall not be made as a matter of course, but in case of extreme necessity. আমার হাতে সেই নোটিশটা, মেমোরান্ডামটা আছে। এই মুহূর্তে বাংলা বার্তা দর্শকদের জন্য আমি সংগ্রহ করেছি, এবং সূত্র নবান্ন, এইটুকুই শুধু বলবো। বাকিটা কোথা থেকে পেয়েছি, কীভাবে পেয়েছি, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু প্রশ্নটা হলো, 25শে নভেম্বর 2016 যে মেমোরান্ডাম রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক মিস্টার DK মহাপাত্র, তৎকালীন স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটি ইস্যু করেছেন, তার মধ্যে বিষয়টা কী, যেটা আমি পড়ে শোনালাম। যে এক্সট্রিম ম্যান পাওয়ার শর্টেজ রয়েছে, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 64 বছরের ওপরে কোনো রকমেই রিক্রুটমেন্ট করা যাবে না। যদি বা করা যায়, এক্সট্রিম নেসেসিটির ক্ষেত্রে 65 বছর পর্যন্ত মানুষকে কাজে লাগানো যাবে, রিটায়ার্ড লোকেদের। পরিষ্কার হলো, 64 বছর পরিষ্কার। এমপ্লয়ি মে বি এঙ্গেজ অন কন্ট্রাকচুয়াল বেসিসে বিয়ন্ড 64 ইয়ার্সে কাজে লাগানো যাবে না, প্রোভাইডেড সাচ এঙ্গেজমেন্ট শ্যাল নট এক্সিড 65 ইয়ার্স, কোনো কারণে যেন 65 বছর অতিক্রম না করে। অর্থাৎ প্রচণ্ড ম্যান পাওয়ার শর্টেজ আছে রাজ্য সরকারের, ফলত 64 বছরের ওপরে খুব প্রয়োজন হলে ম্যাক্সিমাম 65 বছর পর্যন্ত আপনি এঙ্গেজ করতে পারেন। এই নোটিফিকেশনটা বেরিয়েছিল 25শে নভেম্বর 2016। DK মহাপাত্র সই করেছেন, সমস্ত ডিপার্টমেন্টকে তার কপি দেওয়া হয়েছে। সেই কপিটা এই মুহূর্তে আপনাদের কাছে আমি সামনে নিয়ে এলাম। আচ্ছা বলুন তো, এর ঠিক পাশাপাশি তার মানে কি দাঁড়ালো? 64 বছর বয়স পর্যন্ত আপনি একজন মানুষকে কাজ করাতে পারবেন, কিন্তু খুব এক্সট্রিম নেসেসিটি হলে, খুব এমার্জেন্সি কেসেসে, এবং সেটা এক্সেপশনাল কেসে 65 পর্যন্ত আপনি মানুষকে এমপ্লয়েড করতে পারবেন সরকারি কর্মচারী, সরকারি সেক্টরে। এইবার আসুন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি, যার কথা দিয়ে আজকে শুরু করেছিলাম, গৌতম সান্যাল। সবাই যারা নবান্ন চেনেন, যারা রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের সেক্রেটারিয়েট সম্বন্ধে খবর রাখেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর খুব আস্থাভাজন একজন অফিসার। তিনি সেন্ট্রাল সেক্রেটারিয়েটের অফিসার, অর্থাৎ তিনি 1976 সালের সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসের অফিসার। সেই মানুষটির নাম গৌতম সান্যাল, খুব পরিচিত নাম, আমলা লেভেলে প্রত্যেকে এক কথায় চেনেন। সেই গৌতম সান্যাল এই মুহূর্তে প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার এই ভদ্রকে আমি উইকিপিডিয়া ঘাঁটতে গিয়ে বোঝার চেষ্টা করছিলাম গৌতমবাবুর বয়স কত। হিসেব মতো দেখছিলাম উইকিপিডিয়াতে গৌতম সান্যালের বয়স দেওয়া আছে, মানে জন্ম তারিখ দেওয়া আছে 14ই অক্টোবর 1951। প্রচণ্ড এফিসিয়েন্ট অফিসার, এই নিয়ে কোনো অস্বীকার করে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রশাসন চালাতে চান, এই মানুষটি তাকে সাহায্য করেন, এই নিয়ে কোনো বিবাদ নেই। আমি তাকে কোনো অসম্মান করতে চাইছি না, অশ্রদ্ধা করতে চাইছি না। উইকিপিডিয়া বলছে 14ই অক্টোবর 1951 সালে তার জন্ম। তার মানেটা কি দাঁড়ায়? তার মানেটা দাঁড়ায় এই অক্টোবর 2024-এ তার বয়স হবে 73 বছর। এই অক্টোবরে তাঁর বয়স হবে, গৌতমবাবুর বয়স হবে 73 বছর। তিনি এই মুহূর্তে প্রিন্সিপাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং 2015 সাল থেকে আছেন।
আগে 2011 থেকে 15 সেক্রেটারি টু দি চিফ মিনিস্টার ছিলেন, তিনি সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস থেকে এসছেন পশ্চিমবঙ্গে, তাকে এক্সটেনশনে রাখা হয়েছে এবং এই মুহূর্তে তার বয়স এই অক্টোবরে 73 বছর হবে। আমার তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি সেটাও সংগ্রহ করেছি। তার অ্যাপয়েন্টমেন্ট লেটার 30শে মে 2016 যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তাকে দেওয়া হয়েছিল, মিস্টার M.K. আগরওয়াল প্রিন্সিপাল সেক্রেটারি তখন ছিলেন। In continuation of notification such and such, the governor is pleased to appoint Sri Gautam Sanyal on re-employment, খেয়াল করে দেখুন, on re-employment under the government of West Bengal as principal secretary to the honorable chief minister with effect from 27শে মে 2016 such and such. This notification is issued in the interest of the public service. Mr. M.K. আগরওয়াল তিনি সই করছেন করে 30শে মে 2016 রি-এমপ্লয়মেন্ট দিচ্ছেন কাকে? মিস্টার গৌতম সান্যালকে অ্যাজ প্রিন্সিপাল সেক্রেটারি টু দি অনারেবল চিফ মিনিস্টার উইথ এফেক্ট ফ্রম 27শে মে 2016। তাহলে কী হলো? আপনাদের মিস্টার গৌতম সান্যালের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি এই মুহূর্তে আপনাদের কাছে পড়ে শোনালাম, যেটা আপনাদের কাছে দেখালাম। তার আগে আমি আপনাদের দেখিয়েছি যে 25শে নভেম্বর 2016 65 বছরের পর কাউকে এক্সটেনশন দেওয়া যাবে না, 64-র ওপরই দেওয়া যাবে না, এক্সেপশনাল ক্ষেত্রে 64 থেকে 65 বছর পর্যন্ত আপনি এঙ্গেজ করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, সেই মিস্টার ডি কে মহাপাত্র নোটিফিকেশনটা আপনাদের দেখালাম। প্রশ্নটা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর প্রিন্সিপাল সেক্রেটারি তাঁকে কন্টিনিউয়েশন দিয়েছেন, কন্ট্রাকচুয়াল বেসিসে তাকে এক্সটেনশন দিয়েছেন। আমি যেটা দেখছি, মানে তার রিপোর্টে যেটা দেখছি, রি-এমপ্লয়মেন্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কী করে দেন তাহলে? আপনি তো নিজেই নিয়ম করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে 64 বছরে এঙ্গেজমেন্ট শেষ করতে হবে, এক্সেপশনাল কেসে 64 থেকে 65 টানা যাবে, কিন্তু 65-র উপরে তো কিছুতেই টানা যাবে না। তাহলে 73 বছরের মিস্টার গৌতম সান্যালকে কী করে প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে রাখেন? এই মৌলিক প্রশ্নটা নিয়ে আজকে বাংলা বার্তায় এলাম। তার কারণ জানেন, আমার গৌতমবাবু সম্বন্ধে কিচ্ছু বলা নেই। গৌতমবাবু সম্বন্ধে আমি অনেক কাহিনী জানি, অনেক ইতিহাস জানি। প্রচণ্ড পরিশ্রমী মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চান সেইভাবে তিনি কাজ করেন। ইদানিংকালে প্রচণ্ড প্রেশার বেড়ে গেছেন, তিনি চাইছেন তার সঙ্গে সহযোগিতা করার জন্য আরেকজন কোনো এফিশিয়েন্ট অফিসার আসুন। বিপি গোপালিকা রিটায়ার করলে হয়তো তার সঙ্গে সংযুক্ত হয়ে যেতে পারেন, একই সঙ্গে কাজ করতে পারেন। সেগুলো তো সরকারের আভ্যন্তরীণ ব্যাপার, সেগুলো নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু প্রশ্নটা, মূল কথাটা হচ্ছে যে আপনি নিজের দফতরে যদি আইন বহির্ভূত কাজ করেন, নিয়ম বহির্ভূত কাজ করেন, মানে আপনারই তো সার্কুলার, তারপর কি কোনো সার্কুলার জারি করেছেন? তারপর কি কোনো মেমোরেন্ডাম দিয়েছেন? কোনো সংবাদ মাধ্যমে তো দেখিনি যে 75 বছর বয়স পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারে কাজ করানো যাবে, কিংবা 73 বছর বয়স পর্যন্ত সরকারে কাজ করানো যাবে। আপনি 10 লক্ষ চাকরির কথা বাংলার মানুষকে প্রলুব্ধ করার জন্য বারবার সকাল দুপুর বিকেল গত কয়েক মাস ধরে বলে গেছেন। আর সেইখানে দাঁড়িয়ে 73 বছরের একজন মানুষকে আপনি আপনার ডিপার্টমেন্টে প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে কাজ করাচ্ছেন। কোনো অসুবিধে নেই, আমার এ নিয়ে কোনো প্রতিবাদ করারও কোনো প্রয়োজন নেই। আপনি 80 বছর, 90 বছর, 100 বছরের মানুষকে কাজ করেন, তাতেও কিছু বলার নেই। আপনি 10 লক্ষ চাকরির কথা কেন বলেন বাংলার মানুষকে? যেখানে মানুষকে আপনি চাকরি দিতে পারছেন না, কর্মী সংকোচন, সেখানে আপনি 73 বছরে এক্সটেনশনে মানুষকে রাখুন, একজনকে দুজনকে আপনার প্রয়োজন অনুযায়ী রাখুন। কিন্তু আপনি এক্সটেনশনের কথা আলাদা করে অফিসিয়াল নোটিফিকেশান করেছিলেন কি? আমি জানি না, আমার হাতে নোটিফিকেশান পৌঁছয়নি। আমি যে নোটিফিকেশান পেয়েছি সেই নোটিফিকেশান কিন্তু বলছে 64-র পর 65-র পর কিছুতেই নয়, 64-তেই শেষ করতে হবে। ম্যাক্সিমাম এক্সট্রিম নেসেসিটির ক্ষেত্রে, আমি লাইনটাকে আরেকবার বলি, যে সাচ এঙ্গেজমেন্ট শ্যাল নট বি মেড অ্যাজ এ ম্যাটার অফ কোর্স বাট ইন দ্য কেস অফ এক্সট্রিম নেসেসিটি। আপনি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মিস্টার ডি কে মহাপাত্র স্পেশাল সেক্রেটারি, তিনি তো তার নোটিশে বলেছেন। আমি তাহলে কাকে বিশ্বাস করবো? আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করতে চাই, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরে তাহলে এটা যদি হয়ে থাকে, এটা কি নিয়ম বহির্ভূত? আমি আপনাকেই জিজ্ঞেস করছি। এটা কি বেআইনি? আমি আপনাকেই জিজ্ঞেস করছি। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, আপনার কাছে তো পৌঁছবে, এই ভিডিও আপনার কাছে নিশ্চিতভাবে পৌঁছবে। আমি জানি এমার্জেন্সি ভিডিওগুলো আপনার দপ্তরে পৌঁছে যায়, ফলত আপনার কাছে প্রশ্নটা রাখলাম। বাংলার মানুষও জানুন গৌতমবাবুর বয়স এই অক্টোবরে 73, জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি দীর্ঘায়ু হন, তিনি পশ্চিমবঙ্গের সেবা করুন। তার সম্বন্ধে, তার কর্মক্ষমতা নিয়ে আমার কোনো কিছু বলার নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে নীতিগত প্রশ্ন। একটা সরকার যখন কর্মীদের চাকরি দিতে পারছেন না, কর্মসংকোচন, ম্যান পাওয়ার নেসেসিটির কথা বলছেন, তখন 65-তে যখন বয়সটাকে লিমিট করে দিচ্ছেন, তখন কোন সার্কুলার বলে 73 বছর বয়স পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের প্রিন্সিপাল সেক্রেটারিকে রি-এমপ্লয়মেন্ট দিচ্ছেন সরকারে? এই মৌলিক প্রশ্নটা আজকে বাংলা বার্তায় রাখলাম, যেটা একটু ভেবে দেখার মতো বিষয় আপনাদের সামনে রাখলাম। এটা বলে সরকারি কর্মচারীদের আমি আজকে
মূলত সরকারি আইএস অফিসারদের নিয়ে কিছু কথা বলবো, খুব সংক্ষেপে বলবো। ধরুন এত বড় খাদ্য কেলেঙ্কারি, আমি বারবার বহুদিন ধরে বলেছি শিক্ষা কেলেঙ্কারিকে ছাড়িয়ে যাবে খাদ্য কেলেঙ্কারি। আজ হোক কাল, কাল হোক পরশু, পরশু হোক তরশু, বহুবার আপনাদের কাছে প্রতিবেদন পেশ করতে গিয়ে বলেছি। আপনারা দেখেছেন সাম্প্রতিককালে একটা রিপোর্ট এসেছিল যে 10,000 কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিক বিদেশেই পাঠিয়ে দিয়েছেন, 10,000 কোটি টাকা। গতকাল একটা রিপোর্ট বেরোলো জ্যোতিপ্রিয় মল্লিককে জনৈক ব্যক্তি, তাকে মুকুল বলে ডাকতেন, কি আলতাফ না কি নাম, তিনি 10 লক্ষ টাকা মাসে সুদ দিতেন, মাসে 10 লক্ষ টাকা সুদ। ভাবতে পারছেন কত হাজার কোটি টাকা শুধু একজন ব্যক্তির কাছে ইনভেস্টেড না থাকলে 10 লক্ষ টাকা সুদ একজন ব্যক্তি জ্যোতিপ্রিয় মল্লিককে দিতে পারেন। এবং আমি আবারও বলছি যত দিন যাচ্ছে আপনারা দেখুন, এই যে 2-3 জনকে ধরা হলো সাম্প্রতিককালে, 2 ভাইকে ধরা হলো, একজন দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তার ভাই, 2জনকে ধরা হলো। সেই 2জনকে ধরার প্রেক্ষিতে আলটিমেটলি যেটা বেরোলো, যে রিপোর্টটা বেরোলো সেটা সাংঘাতিক, যে আরও 45 কোটি টাকা একদিনে ঘোটালা এক্সপোজ হলো। বাকিবুর রহমানকে কত হাজার কোটি টাকা আপনারা জানেন, আপনারা শঙ্করাঢ্যর কাহিনী জানেন, বিশ্বজিৎ দাসের কাহিনী জানেন, আমি একটার পর একটা কাহিনী, এখনও তো বারিক বিশ্বাস সার্ফেসে আসেনি, এবং কত নাম এখনও লুকিয়ে আছে আমরা কেউ জানি না। এবং আমি আপনাদের বলছি যে শুধু খাদ্য কেলেঙ্কারিতে মানুষের খাবার, কেন্দ্রীয় সরকারের দেওয়া লক্ষ লক্ষ কোটি টাকার ফুড গ্রেনস, সেইখান থেকে একটা দল, একটা সরকার কিভাবে লাভবান হয়েছে। দুবাইয়ে ফ্ল্যাট কিনেছে, বারিক বিশ্বাস দুবাইয়ের ফ্ল্যাট সবথেকে প্রভাবশালীকে গিফট করেছেন, সেই প্রভাবশালী গিয়ে সেই ফ্ল্যাটে থাকেন, এই সব কাহিনী একটার পর একটা বেরোচ্ছে। আর এই বেরোনোর সময় যে মৌলিক প্রশ্নটা আমার মনে দেখা দিচ্ছে, আচ্ছা বলুন তো, একটা খাদ্য দপ্তর, ফুড ডিপার্টমেন্টে, সেই ফুড ডিপার্টমেন্টে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই অনিয়ম হয়ে গেছে, সেখানকার অফিসাররা কিচ্ছু জানতেন না? হয় বিশ্বাসযোগ্য? একটা খাদ্য দপ্তরে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হচ্ছে, চুরি হচ্ছে, কোনো অফিসার কিচ্ছু জানেন না? বিশ্বাসযোগ্য? আমি একটা প্রশ্ন আপনাদের করতাম না, যে শিক্ষা দপ্তরে পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী যখন জালিয়াতি করছেন, মনীষ জৈন সেখানকার প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, তিনি কিচ্ছু জানতেন না? আমি বহুবার আপনাদের কাছে প্রশ্নটা করেছি। মনীষ জৈন খুব বুদ্ধিমান লোক, আইএস অফিসার, আমি তাকে চিনি বলে বলছি। যখন অভিজিৎ গাঙ্গুলি ডেকে পাঠিয়ে বলছেন সুপার নিউমেরিক পোস্ট কি আপনি যে প্রস্তাব ক্যাবিনেটের কাছে পাঠিয়েছিলেন, কে নির্দেশ দিয়েছিল আপনাকে পাঠাতে? না আপনি করেছেন কি? উনি সঙ্গে সঙ্গে বলছেন আমাকে ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। তাতে বেজায় চটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ইতিহাস জানেন। সেই মনীষ জৈনকে সম্প্রতি শিক্ষা দপ্তর থেকে সরিয়ে দেওয়া হলো, সেটা তো একটা অন্য ঘটনা। কিন্তু আমার একটা মৌলিক প্রশ্ন আছে। আমি দেখুন কোনো আইএস অফিসারকে ছোট করতে চাই না। আমি গৌতম সান্যাল সম্বন্ধে বলেছি, অত্যন্ত পরিশ্রমী মানুষ, আমি তার বাইরে তার সম্বন্ধে কোনো কথা বলতে চাইনি। কিন্তু তার বয়স নিয়ে প্রশ্ন করেছি, এই বয়সটা যদি সত্যি হয় তাহলে সার্কুলারটি কি ভায়োলেটেড হচ্ছে? আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা বার্তা দর্শকদের কাছে যে মূল প্রশ্নটা করতে চাইছি, খুব মৌলিক প্রশ্ন, এটা নিয়ে তথাকথিত ইলেকট্রনিক্স মাধ্যম, প্রিন্ট মিডিয়া কোনো কথা বলেন, কিন্তু আমার মনে হচ্ছে প্রশ্নটা করা দরকার। কোনো সরকারি অফিসার কিচ্ছু জানতেন না? শিক্ষা দপ্তরে তো অনেকগুলো সরকারি অফিসার সব জেলে টেলে ভরে বসে রয়েছে। খাদ্য দপ্তরের দুর্নীতিতে তাদের খাদ্য দপ্তরের অফিসাররা কিচ্ছু জানতেন না। এবং ধরুন আমি কতগুলো নাম আপনাদের কাছে বলছি, আমি তাদের কোনো সন্দেহের চোখে দেখে বলছি না, অশ্রদ্ধা করার জন্য বলছি না, আমি নামগুলো বলছি। মনোজ আগরওয়াল আইএস অফিসার, ফুড সেক্রেটারি ছিলেন 2015 থেকে 2020, তিনি কিচ্ছু জানতেন না? আমি প্রশ্ন করছি, মনোজবাবু কিচ্ছু জানতেন না? বিশ্বাসযোগ্য? বিশ্বাস করতে হবে। হাজার হাজার কোটি টাকা খাদ্য দপ্তরে চুরি গেছে, খাদ্যমন্ত্রী ওইভাবে লুট করে নিয়েছেন, আর মনোজ আগরওয়াল ফুড সেক্রেটারি হিসেবে 2015 থেকে 2020 পর্যন্ত কিচ্ছু জানতেন না? বিশ্বাসযোগ্য? এরপর আরেকটা নামের কাছে এবং এতে আসি, পারভেজ সিদ্দিকি, 2020 অনওয়ার্ডস ইনি ফুড সেক্রেটারি ছিলেন, তিনি কিচ্ছু জানতেন না? পারভেজবাবু কিচ্ছু জানতেন না? প্রশ্ন আমার মনে দেখা দিয়েছে বলে আমি প্রকাশ্যে জিজ্ঞেস করছি, আমি তাদের কোনো সন্দেহ করছি না। পারভেজ সিদ্দিকি 2020 অনওয়ার্ডস ফুড সেক্রেটারি ছিলেন, কিচ্ছু জানতেন না? কিংবা তার খুব দক্ষিণস্থ অচিন্ত কুমারপতি, সম্ভবত প্রমোটি আইএস, তিনি কিচ্ছু জানতেন না এই খাদ্য দুর্নীতির ব্যাপারে? প্রশ্নগুলো থাকলো আলোচনার জন্য, পর্যালোচনার জন্য। কিংবা ধরুন এসেনশিয়াল কমোডিটি সার্ভিস, যেটা খাদ্য দপ্তরের সঙ্গে যুক্ত, তার 2015 থেকে 19 এ সুব্বাইয়া এর সচিব ছিলেন, তো তিনি কিছু জানতেন না? সুব্বাইয়া কিছু জানতেন না? পরবর্তীকালে 2020-তে মিস্টার ডিপি কর্ণাম এসেছিলেন, তিনিও কিছু জানতেন না? বিশ্বাসযোগ্য? আমি বিশ্বাস করতে যাই তারা কিছুই জানতেন না, কিন্তু তাদের না জানাতে এত টাকা চলে যাচ্ছে খাদ্য দপ্তরে। পরবর্তীকালে ওই দপ্তরে আবার মিস্টার ডিপি কর্ণাম রিটায়ার করার পর ওই মিস্টার এ সুব্বাইয়াকে আবার রিএমপ্লয়মেন্ট দিয়ে নিয়ে আসা হয় এসেনশিয়াল কমোডিটি ডিপার্টমেন্টে। মিস্টার এ সুব্বাইয়া তিনিও কিছু জানতেন না? প্রশ্নগুলো থাকলো, আমি আপনাদের বিবেচনার জন্য ছাড়লাম, এবং অবশ্যই আমি এদের সন্দেহ করছি না।
আমি আবার বলছি, কোনো অফিসারকে অশ্রদ্ধা করছি না, অসম্মান করছি না, সন্দেহ করছি না, কিন্তু প্রশ্নটা হলো যে একটা ডিপার্টমেন্টে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। মিস্টার মনোজ আগরওয়াল, মিস্টার পারভেজ সিদ্দিকি, মিস্টার অচিন্ত কুমার পাতি, মিস্টার এ সুব্বাইয়া, মিস্টার ডিপি কর্ণা, মিস্টার এ সুব্বাইয়া, এরা কিচ্ছু জানতেন না, সব আমাকে বিশ্বাস করে যেতে হবে। আমি এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম এই কারণে যে সরকারি আইএস অফিসারদের ভূমিকাটা এই পশ্চিমবঙ্গে কোন স্তরে আছে সেটা কিন্তু পর্যালোচনার সময় এসে গেছে। একটা রাজ্যের মানুষের খাবার, পশু খাদ্য কেলেঙ্কারি না, মানুষের খাবার হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। এবং এইসব যেসব বাকিবুর রহমান, বারিক বিশ্বাস, তারপরে এই যেসব নামগুলো শোনা যায় না খাদ্য দপ্তরে জালিয়াতি, এরা সবাই খাদ্য দপ্তরে গিয়ে আড্ডা টাড্ডা মারতেন, বিভিন্ন অফিসারের ঘরে বসে থাকতেন। বাকিটা উত্তরটা আপনারা খুঁজে নিন, আমি যাব না। কিন্তু আমি আজকে মূল শেষ করব যে বিষয়টা নিয়ে, যে সরকারি অফিসারদের মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্তরে নামান, আমি একটা জলজন্ত প্রমাণ আপনাদের কাছে দেব। আলাপন বন্দ্যোপাধ্যায় নামটার সঙ্গে আপনার নিশ্চিত পরিচিতি আছে। তিনি প্রধানমন্ত্রীকে অপমান করার দায় কেন্দ্রীয় কর্মীবর্গ দফতর থেকে অভিযুক্ত হয়েছিলেন এবং পরবর্তীকালে সেটা নিয়ে মামলা চলছিল স্যাটে, কলকাতা হাইকোর্ট হয়ে শেষ পর্যন্ত দিল্লি স্যাটে সেই মামলা চলছে। তার সম্ভবত পেনশন নিয়ে এখনও সমস্যা আছে। সেই আলাপন বন্দ্যোপাধ্যায় আচমকা তিনি রিজাইন করলেন, এক্সটেনশন দেওয়ার কথা ছিল, এক্সটেনশন অ্যাকসেপ্ট করলেন আর রিজাইন করলেন। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তাঁর পরামর্শদাতা হিসেবে রেখে দিয়েছেন। এখন সেই মানুষটি এই রাজ্য সরকারের হয়ে প্রেস কনফারেন্স করেন, প্রেস ব্রিফিং করেন। আচ্ছা, এর কি অধিকার আছে প্রেস ব্রিফিং করার? রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা প্রেস ব্রিফিং করবেন কেন? বিপি গোপালিকা আছেন, তিনি করতে পারেন। অন্যান্য আইএস অফিসার আছেন, তাঁরা করতে পারেন। অফিসিয়ালি ডেজিগনেটেড যারা এই মুহূর্তে অফিসিয়ালি ডেজিগনেটেড অফিসার আছেন তাঁরা করতে পারেন। অ্যাডভাইসারকে দিয়ে প্রেস কনফারেন্স, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি যা মনে করবেন তাই করবেন, সেটাই মেনে নেন। আলাপন বন্দ্যোপাধ্যায় ভালো কথা বলতে পারেন, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, তার প্রতি খুব শ্রদ্ধাশীল, কারণ আমি তার সহপাঠী ছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে, একসঙ্গেই একই বেঞ্চে পাশাপাশি বসে পড়াশোনা করেছি। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, দীর্ঘদিন সাংবাদিকতা করে অত্যন্ত কৃতি মেধাবী ছাত্র, কিন্তু অত্যন্ত ইন্টেলিজেন্ট মানুষ। কী কারণে ইন্টেলিজেন্ট কথাটা বললাম আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। সেই মানুষটি এক্সটেনশনে এই মুহূর্তে পরামর্শদাতা হিসেবেই রাজ্য সরকারের আছেন। তিনি ইদানিংকালে মাঝে মাঝেই দেখবেন আপনি মনোজ ভার্মার পাশে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করেন। গতকাল দেখলাম ডিভিসি জল ছাড়া নিয়ে একটা প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে বললেন রাজ্য সরকারকে না জানিয়ে সব কিছু করা হচ্ছে, রাজ্য সরকারকে না জানিয়ে সব কিছু করা হচ্ছে। কিন্তু আমার হাতে একটা ডকুমেন্ট আছে, আমি এই ডকুমেন্টটাও সরকারি দফতর থেকে বার করেছি। আপনার মমতা বন্দ্যোপাধ্যায় আমার পেছনে হয়তো পুলিশ লিখে দেবেন যে সন্ময় বন্দ্যোপাধ্যায় এত ডকুমেন্ট দলিল পাচ্ছে কী করে। বিশ্বাস করুন মাননীয় মুখ্যমন্ত্রী, মানে আমি নবান্নে কোনো দিন যাইনি, দূর থেকে দেখেছি নবান্নকে, কিন্তু নবান্নের 13 তলা থেকে নিচতলা পর্যন্ত প্রত্যেকটা দফতরে আমার খুব ঘনিষ্ঠ বৃত্তের বহু ভালোবাসার মানুষ আছেন, তারা আমাকে ভালোবাসেন। আমি তথ্য সেখান থেকে সংগ্রহ করি, আবার তাদের ধরবেন না দয়া করে, কিন্তু আমাকে 41-এ নোটিশ দিয়ে ডেকে পাঠান আপনি কোথা থেকে নথি পেয়েছেন, সে প্রশ্ন আমি নয় দেবো, সেটা তো অন্য কথা। কিন্তু আমি আপনাদের কাছে এইখানে পড়ে শোনাই। ডিভিসি চিফ ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গল INWD গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বর্ধমান, তাকে ডিভিসি মিস্টার শশী রাকেশ মেম্বার সেক্রেটারি চিঠি দিয়ে জানিয়েছেন কখন জল ছাড়াবে। সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার DIC INWD গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাকে দেওয়া হয়েছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার DHW IWD গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুর ADM আসানসোল দেওয়া হয়েছে। এদের প্রত্যেকের চিঠি, প্রত্যেকে জানিয়ে সহমতের ভিত্তিতে তারপর জল ছাড়া হয়েছে। কিন্তু আজকে এই প্রতিবেদন আপনাদের কাছে আমি শেষ করব দুটো ভিডিও দেখিয়ে। একটা হচ্ছে একটা অডিও শুনি, একটা আলাপন বন্দ্যোপাধ্যায় কী প্রেস ব্রিফিং করেছেন, রাজ্য সরকারকে কিচ্ছু জানানো হয়নি, আর পাশাপাশি আমি যে চিঠিটা দেখালাম আপনাদের কাছে সেটা জবাব দিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সহমতের ভিত্তিতে জল ছাড়া হয়েছে। কেন এত মিথ্যে কথা বলেন? আর সেই মিথ্যে কথা বলানোর জন্য প্রাক্তন মানে IAS অফিসার, প্রাক্তন সরকারি অফিসার, এখন পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মিথ্যে কথাটা বলাতে হলো। দুটো ভিডিও পাশাপাশি দেখুন। আলাপন বন্দ্যোপাধ্যায় কী বলছেন, যেটা জগন্নাথ চট্টোপাধ্যায় তথ্য দিয়ে হাতে কাগজ নিয়ে প্রমাণ করে দিচ্ছেন যে সর্বৈব মিথ্যে বলছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়েই মিথ্যে কথাটা বলালেন। দুটো অডিও পরপর শুনুন। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফা ভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছেন। আগামী 5-6 তারিখে ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য সরকার মিথ্যাচার করছে।
আপনাদের ডিভিসির যে আজকে যে বার্তা 3 আগস্ট 3:40 রাজ্য সরকারের কাছে ডিভিসির তরফ থেকে যে বার্তা পাঠানো হয়েছে, সেই বার্তায় ডিভিসি স্পষ্ট জানিয়েছে যে বাঁধগুলি থেকে জল ছাড়া নিয়ে রাজ্য সরকার সহমত হয়েছে। Due to the huge release from Tenughat Dam and continuous earth raising trends of both Maithon and Panchet reservoir level, as well as mutual consent received from West Bengal government and the DVC authority, এই জল ছাড়া হচ্ছে। অর্থাৎ ডিভিসি এবং রাজ্য সরকার তারা পারস্পরিকভাবে সহমত হওয়ার পরই আজকে মাইথন থেকে 10,000 কিউসেক এবং পাঞ্চেত থেকে 65,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু আবার বলছে যে কোন রকম আগাম না জানিয়েই তারা জল ছাড়ছে। এটা গেল 3 তারিখের কথা। 3 তারিখ সকাল 9:30তেও ডিভিসি আজকে সকালবেলায় জানিয়ে দিয়েছিল যে জল ছাড়তে হবে, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং বাঁধগুলির জল উপচে পড়ছে। 3 তারিখও নয়, 2 তারিখেও সকাল 2 তারিখেও 2:30 নাগাদ একই কথা ডিভিসি জানিয়ে দিয়েছিল রাজ্য সরকারকে, রাজ্যের সেচ দপ্তরকে, আসানসোল জেলা প্রশাসনকে, দুর্গাপুরের পিডব্লিউডি এবং একই সঙ্গে সেচ দপ্তরের আধিকারিকদের, এবং 2 তারিখে আবার বিকেল বেলাতেও 4:30 নাগাদ তারা বার্তা পাঠিয়েছিল। অর্থাৎ গত 2 দিনে 4 বার ডিভিসি রাজ্য সরকারকে পাঠিয়েছে। এবং আজকের যে জল ছাড়া হচ্ছে, যে জল যেখানে পাঞ্চেত থেকে 65,000 কিউসেক এবং মাইথন থেকে 12,000 কিউসেক জল যেখানে ছাড়া, 10,000 কিউসেক জল যেখানে ছাড়া হচ্ছে, সেটাতে রাজ্য সরকারের পারস্পরিক সহমতের ভিত্তিতে এই জল ছাড়া হচ্ছে। অথচ প্রকাশ্যে রাজ্য সরকার বলছে যে ডিভিসি আগাম কিছু জানায়নি। 8, 10, 12 ঘন্টা আগে জানানোর পরেও রাজ্য সরকার এই যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য কোনো ব্যবস্থা কোথাও গ্রহণ করতে পারেনি। তার ফলে ডিভিসির নিচের যে অংশে অন্ততপক্ষে হুগলি, বাঁকুড়ার একটা অংশ, বর্ধমানের একটা অংশ, আরামবাগের বিস্তীর্ণ এলাকা যেভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, এর পুরো দায় হচ্ছে রাজ্য সরকারের।